এই তাইলে মূল কাহিনী ভাইরে ভাই। এনসিপি অনেক বড় মাপের খেলোয়াড় পোলাপাইন, অনেক দূর আগাই যাবে। আগাই যাবে। আর সরকারের ইচ্ছারও একটা বহিঃপ্রকাশ তাইলে এই জায়গাটায়, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কেন চাচ্ছে। গ্রামে গঞ্জে কে চেয়ারম্যান কে মেম্বার হবে ডাজন্ট ফ্যাক্ট, কে উপজেলা চেয়ারম্যান হবে নজরটা ওইদিকে না, নজরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মেয়র কে হবেন। ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ দুইটা পদই কিন্তু খালি। আপাতত উত্তরে জেলা প্রশাসক দেওয়া আছে এজাজ ভাইকে। দক্ষিণে আমি যখন নিউজটা করছি কিছুক্ষণ আগে, আদালতের রায়ে মেয়র ইশরাক সে মেয়রই হয়েছে। আমরা গত 4 দিন কি চিল্লাইতেছি ভাই, এটা তো হবে। এইটা ডক্টর ইউনুস বাংলাদেশের উল্টাই ফেললেও, এনসিপির তারা রাস্তায় শুইয়া শুইয়া গৈরানি দিলেও কোনো লাভ হবে না, কারণ আদালতের রায় অবমাননা করার সুযোগ নাই। সেই তো রায় আসলোই, মাঝখান থেকে এখন কি আন্দোলন চলছে রাইট নাও সেটা পরে জানাচ্ছি। তবে আসুন, হঠাৎ করে কেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা চলে আসছে হাসনাত এবং সাদিক কায়েম। যদিও দুইজন সরাসরি নিজেরা কোনো বক্তব্য দেননি, কিন্তু ইতিমধ্যে আজকে সারাদিন ধরে নানান গুঞ্জন, কল্পনা জল্পনা রটছে। আর এই সরকারের ইস্যুতে, এনসিপির ইস্যুতে যেগুলা কল্পনা জল্পনা চলে সেগুলা কিন্তু বাস্তব হয়। প্রশ্ন হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ মেয়র হওয়ার মতো তার যোগ্যতা আছে কি? নাই। প্রথমত আমি বলি নাই। অপরদিকে শিবিরের যে ছেলেটা সাদিক কায়েম নাকি, তার যোগ্যতা আছে কি? মোটেও নাই। এরা দুইজন লোকালি এলাকাতে চেয়ারম্যান হবার যোগ্যতা নাই। আপনি বিশ্বাস করেন না করেন যে হাসনাতের এলাকার মহিলারা বলতেছিল বাতিজা বাতিজা সাফারে খুইলা লায়াম, দুষ্ট মহিলা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এমন একটি খবর গণমাধ্যমে প্রচারের পর থেকেই কারা এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচনায়। সেখানে নাম উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক আব্দুল কি বলে যে কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা, শিবিরের কেন্দ্রীয় নেতা। এখন এই দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন। আর এই বিষয়ে আপনার ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত দিয়েছেন আরো কিছু তথ্য। তার বক্তব্য শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ এবং তার সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহর প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়, আমি একটা অ্যাঙ্গেল দেই, ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম এখানে কানেক্ট হতে পারে। দর্শক, ইশরাক হোসেন এবং হাসনাত আব্দুল্লাহর এই মেয়র সিটি কর্পোরেশনে এই যে আলোচনা সমালোচনা চলছে, এগুলোর ব্যাপারেও আপনার কিছু তথ্য সামনে আসছে। যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম তিনি লিখেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন গত 7 দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে। স্বপ্ন দেখা ভালো, তবে এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানে যদি এখন নির্বাচন হয়, ইশরাকের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই বাস্তবতা। জামাত শিবির ভর যদি না করে এনসিপির উপর, এদের কোথাও বেইল নাই। আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। গতকালকে নির্বাচন কমিশনে যে এদের প্রোগ্রামটা হইল, ফেসবুকে যখন ঘোষণা দিল যে ইসি ঘেরাও করবে, ফেসবুকে লক্ষ লক্ষ লাইক, শেয়ার, কমেন্ট, কিন্তু প্রোগ্রামের দিন উপস্থিত কয়জন? গইনা 200 জন মানুষ হয় না এই প্রোগ্রামটাতে। এদের ভাবা যায় এনসিপির লোকাল জনপ্রিয়তা কোনটা? হাসনাতের যে দেবিদ্দার তার এলাকা ঢুকতে পারবে রাইট নাও, আজকে গেলে সংঘর্ষ হবে। আর মেয়র ইশরাক বাংলাদেশের যেই জায়গায় যাক, যেই জায়গাতে যাক, সাংগঠনিক শক্তি হচ্ছে এইটা। গেলে ওইখানে 2, 4, 20, 50 হাজার মানুষ মুহূর্তের মধ্যে হয়ে যায়। মেয়র ইশরাকে এখন যদি নির্বাচন করে, সে বিপুল ভোটে পাশ করবে। হাসনাতের জামানত বাজেয়াপ্ত হবে যদি তারা এরকম সিস্টেম টিস্টেম করতে না পারে আর কি। আর সাদিক কায়েম বেল নাই, টোটালি বেল নাই। এই রাজনীতির ওই ফেসবুকে লাইক কমেন্ট পাওয়া এক জিনিস, বাস্তবের মাঠের রাজনীতিটা আরেক জিনিস। তবে হাসনাতের থেকে সাদিক কায়েম ভোট বেশি পাবে। নাম্বার 3 পজিশনে থাকবে হাসনাত। লিখা রাখেন, যদি নির্বাচনটা হয় এরকম, এর বাইরে কিছু হবে না। তবে তাদের এই পথে বিএনপি পা দিবে না, এই ফাঁদে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি জীবনও মানবে না। জাতীয় নির্বাচন পেছানোরই একটা কৌশল, এটা সবাই আমরা বুঝতেছি।
আমি আহ, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। গভীর রাত আপনার বাড়ির সামনে হঠাৎ করেই 10-15টা হুন্ডা, 50-100 জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফ্যাসিস্টের দোসর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট, ডাকাতি, ধান্দাবাজি, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে। আর এই যে মবকারীরা, এরা কারা? দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে 4 থেকে 5 জন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন। আর এই মবকারীদের একজন গার্জিয়ান দিন শেষে খুঁজে পাওয়া গেছে। সে হচ্ছে এনসিপির হান্নান মাসুদ। কারণ 3 জন মবকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই মবকারীদেরকে মুচলেকা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ। এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন, একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো এই যখন অবস্থা, যে কোনো মুহূর্তে আপনিও এই ঝামেলায় পড়তে পারেন। তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন, এবং কি আমাদের পুলিশেরও ডিএমপির একটা আমরা দৃশ্যপট দেখলাম যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য। তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে। বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় 1-1.5 ঘন্টার একটা বৈঠক করেছিলেন। সেখানে নানান প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব। তো সেই মব ভায়োলেন্স, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না, বোঝাই যাচ্ছে। এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন। আর বেশিরভাগ জায়গায় মবগুলোর যে দৃশ্যপট আমরা দেখি, তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা 2টা দৃশ্যপট দেখেছি যে এগুলোর মধ্যে অনেক সময় সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায়, যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে, অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে, তারপর হচ্ছে ফেসিস্টের দোষর আখ্যা দেয়। এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয়? না। দেখেন, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউনূস সরকারের প্রতি আস্থাশীল, বর্তমানে ইন্টারিমের প্রতি আস্থাশীল। আপনাদের মাথায় রাখতে হবে, দেশে আইন আছে। আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে, সে গ্রেপ্তার হয়েছে, আদালত তার সাজা দিবে, যদি নিরপরাধ হয় তাকে ছেড়ে দিবে। কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, গেটের মধ্যে আবার তারে মবের শিকার, ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে, কখনো উকিলের বেশে, কখনো লোকাল হিরোর বেশে, কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে। আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে। কেন? একটা বাড়িতে ঢুকা যাচ্ছে, যে ভিডিওর প্রথমে বললাম, পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাইঙ্গা মুহূর্তের মতো লুটপাট। মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না। আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আলেমদেরকে, হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। আদৌ কি আমাদের আলেম সমাজ বা হুজুর মন মানসিকতা যারা আছেন তারা এগুলো করছেন? না। এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। আপনার আশেপাশে মবের যে কোনো ঘটনা দেখলে 999 নম্বরে ফোন করুন এবং সেনাবাহিনীকেও অবহিত করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।